সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকেই স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। দুষ্কৃতী হামলার ঘটনা নিয়ে এবারে মুখ খুললেন বিধায়ক। কিছু এলাকা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল করে রাখা হয়েছে, মন্তব্য শঙ্কর ঘোষের। গরুমারার জঙ্গলে চোরা শিকারীর হানাদারি আশঙ্কা, জঙ্গল এবং সংলগ্ন এলাকা জুড়ে হাই অ্যালার্ট জারি করল বন দপ্তর। এবার আসছে বিস্তারিত সংবাদে। ডুয়ার্সের নাগরাকাটায় বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ দিতে এসে আক্রান্ত হয়েছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এরপর শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিলিগুড়ির বিধায়ক। হাসপাতাল থেকে ছুটি পেয়ে শনিবার ফের ত্রাণ দিতে নাগরাকাটায় আসেন শিলিগুড়ির বিধায়ক। যদিও এদিন নাগরাকাটার শুল্কাপাড়া মোড় থেকে ত্রাণের গাড়ি পাঠান তিনি। ট্রাক্টরে করে বন্যা বিধ্বস্ত এলাকায় বিজেপির পঞ্চায়েত সদস্য সহ নেতাকর্মীরা ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ পাঠানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ বলেন, কিছু এলাকা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল করে রাখা হয়েছে। এদিকে সাংসদ ও বিধায়ককে মারধরের ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে তিনি অভিযোগ করে বলেন, পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে সেটা আই ওয়াশ। নাগরাকাটায় এসে নাগরাকাটার স্থানীয় নেতৃত্ব যেভাবে আমাকে বলেছে আমরা ঠিক সেইভাবেই করি। ফলে নাগরাকাটার স্থানীয় নেতৃত্ব মনে করেছেন এখানেই আমাদের যারা বামনডাঙ্গা টুঙ্গার যারা পঞ্চায়েত সদস্য তারা ওখানে গিয়ে ত্রাণ বিতরণ করবে এবং এই নিয়ে কোনো ইগোইস্টিক মনোভাব নয়, অর্থাৎ ত্রাণ যাতে পৌঁছয় সেটাই হচ্ছে মূল লক্ষ্য। সেই কাজে সেই অঞ্চলের মানুষদের জন্য আমরা ত্রাণটা বলছি। দাদা, ওখানে কি যাওয়ার মতন এখনো কি পরিস্থিতি নেই? সেটা তো স্থানীয়রা বলতে পারবে, আমরা প্রশাসনকে জিজ্ঞেস করা দরকার। এবং আমি শুনলাম সকালবেলা সাংবাদিক বন্ধুদের কাছে সেখানেও নাকি কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সাথে সেখানেও ঝামেলা হচ্ছিল। ফলে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা বারবার করে আসছে যে ত্রাণ নিয়ে গেলে এই তো নাগরাকাটার মাটিতে দাঁড়িয়ে আছে। অনেকে এই প্রশ্ন তুলেছিলেন যে নাগরাকাটাতে হচ্ছে বিধায়ক তোমাদের, তাহলে তোমরা কেন দিতে পারছো না? নাগরাকাটাতে আছে। প্রশ্নটা হচ্ছে যে কিছু এলাকা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল করে রাখা হয়েছে এবং সেখানে নানা ধরনের এই সমস্যা তৈরি করে মানুষ যাতে ত্রাণ না দিতে পারে তারই প্রচেষ্টা নেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। ধীমান রায়ের রিপোর্ট। জঙ্গল এবং সংলগ্ন এলাকা জুড়ে হাই অ্যালার্ট জারি করল বন দপ্তর। গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন গ্রাম ও বনবস্তি এলাকায় চলছে মাইকিং। বন্যপ্রাণী ও বন্যপ্রাণীর দেহাংশ দেখলেই বন দপ্তরকে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যেই গন্ডার, বাইসন, হরিণ সহ 30টিরও বেশি বন্যপ্রাণীর দেহ উদ্ধার করেছে বন দপ্তর। উদ্ধার প্রক্রিয়া এখনো চলছে বলে খবর। এছাড়াও প্রায় প্রচুর বন্যপ্রাণীকে উদ্ধারের পর সুস্থ করে জঙ্গলে ফিরিয়েছেন বনকর্মীরা। জঙ্গল সংলগ্ন লোকালয় থেকে উদ্ধার হচ্ছে একের পর এক সাপ। বন দপ্তরের আশঙ্কা, এখনো অনেক বন্যপ্রাণীর দেহ আনাচে কানাচে পড়ে আছে। সেগুলি যাতে অসাধু হাতে না পড়ে তার জন্য সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। 1972-এর বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এই পদক্ষেপের হুঁশিয়ারি। একই সঙ্গে জল নামতেই এবারে জঙ্গলের ভিতরে কত ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব নিকাশ শুরু করেছে বন দপ্তর। দেখুন, বন্যা বিধ্বস্ত এলাকায় যে নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোয় বিভিন্ন অ্যানিমালের দেহ, ওয়াইল্ড অ্যানিমালের দেহ ভেসে এসছে। তো আমরা যেগুলো খবর পেয়েছি মোটামুটি সবই আমরা উদ্ধার করেছি এবং বডি ডিসপোজ অফ করা হয়েছে। কিন্তু তাও অনেক সময় অনেক ঝোপঝাড়ের ক্ষেত্রে বা পুকুরের সাইডে বা বাস জোটে হয়তো কোনো বন্যপ্রাণীর দেহাংশ আটকে থাকতে পারে। তো সাধারণ লোক যদি সেটা দেখতে পায় বা জানতে পারে যে এখানে কোনো বন্যপ্রাণীর দেহাংশ আটকে আছে, তারা যেন সঙ্গে সঙ্গে আমাদের জানায়, যাতে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারি। তো আর কোনো মানুষ যেন লোভের বশবর্তী হয়ে বা কোনো কিছু কারো কথায় এসে যেন বন্যপ্রাণীর প্ররোচনায় এসে বন্যপ্রাণীর দেহাংশ নিজের কাছে লুকিয়ে না রাখে, যাতে তাদের পরবর্তীকালে লিগাল কোনো অ্যাকশন ফেস করতে হয়। তো তাই জন্যই লোকাল সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে যে এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাদের কাছে যদি কোনো বন্যপ্রাণীর দেহাংশ
থেকে থাকে বা পড়ে থাকতে দেখেন বা কুড়িয়ে পান নদীর জলে, সেটা যেন তৎক্ষণাৎ আমাদের কাছে ফেরত দেওয়া হয়। 5ই অক্টোবর যে ভয়াবহ বন্যা হয় জলঢাকা নদীতে, এবং আমাদের গরুমারা জঙ্গল থেকে বিভিন্ন বন্যপ্রাণী ভেসে যায়, কিছু বন্যপ্রাণীর মৃত্যু হয় এবং কিছু বন্যপ্রাণী এখনও উদ্ধার চলছে। বন দপ্তর সক্রিয়ভাবে সেটাকে উদ্ধার করছে এবং এই বিষয়ে গরুমারা বন্যপ্রাণ বিভাগের যে ডিএফও দ্বিজপ্রতিম সেন এবং রাজীব দে এডিএফও, ওনারা নিজেই ব্যাপারটা তদারকি করছেন, মনিটরিং করছেন এই বন্যপ্রাণী উদ্ধারের কাজে। আমরা সতর্ক করছি আজকে বন দপ্তরের সাথে যে এই এলাকার মানুষ যাতে কোনো রকম বন্যপ্রাণী দেখলে যাতে দ্রুত থানা অথবা বন দপ্তরকে খবর দেয়, তারা বন দপ্তর এসে সেই বন্যপ্রাণীটাকে উদ্ধার করে নিয়ে যাবে। পাশাপাশি আমরা কিছু আইনি সচেতনতা করলাম, যেটা হচ্ছে যে কোনো বন্যপ্রাণীর দেহাংশ যদি বাড়িতে নিয়ে যায় বা সেটা নিয়ে বেচাকেনা করে, তাহলে তার বিরুদ্ধে 1972 বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হতে পারে। তাই সাধারণ মানুষকে আমরা সতর্ক করছি যাতে কোনো রকম বন্যপ্রাণী দেখলে তার দেহাংশ যাতে বাড়িতে নিয়ে না যায় এবং সেটা নিয়ে কোনো বেচাকেনা না করে, তার জন্য আমরা সাধারণ মানুষের মধ্যে সচেতন করছি। পিনাকি শীলের রিপোর্ট। স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক বৃদ্ধকে গ্রেফতার করল রাজগঞ্জ থানার পুলিশ। রাজগঞ্জের পানিকৌড়ি এলাকার ঘটনা। মাসখানেক সপ্তম শ্রেণী ছাত্রীর বাড়িতে কাজ করতে গিয়ে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ এবং গোটা ঘটনা চেপে রাখার জন্য ভয় দেখানো হয় বলে অভিযোগ। ছাত্রী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান ছাত্রী অন্তঃসত্ত্বা। এরপরই থানার দ্বারস্থ হন ছাত্রীর পরিবার। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করা হয়। জলপাইগুড়ি আদালতে তাকে হাজির করানো হয়েছে। বৃদ্ধের বিরুদ্ধে পক্সো 6 ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আমি তো কাজ করি, ঠিক আছে, আমি কাজে যাই আর বাচ্চাগুলো তো ঘরে থাকে, এখন স্কুল বন্ধ। এক সত্য যে ওই বুড়াটা, মুসলিম বুড়োটা, ডালিম মুদ্দিন এমডি, হ্যাঁ, ও যে আমার মেয়ের যে ধর্ষণটা করলো, ও কিভাবে করলো, কেন করলো, এর বিচারটা আমি চাই আপনাদের কাছে। কি করে জানাজানি হলো এটা? আমি তো কাজে গেছি, যাওয়ার পর ও তো মেয়ের পেটে ব্যথা আর কি বলে মেয়ে গেছে হসপিটালে, মানে দুটা ছোট বাচ্চা। যাওয়ার পর মানে যেটা আমি শুনছি, যাওয়ার পর ওখানে মানে কি যখন ডাক্তারের কাছে যায় তখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করছে যে কী ব্যাপার। তখন ওদের সাথে ওরা ছিল 2 জন। ওরা বলছে যে ও খাবার ভালোভাবে খায় না আর পেট ব্যথা করে। তারপরে ওখান থেকে ডাক্তারে ওর ইউরিন টেস্ট করেছে, ঠিক আছে, করার পর তারপরে ওখানে জানাশোনা হয়ে গেছে হসপিটালে। হওয়ার পর তো ডাক্তার ওখানে আটক করে দিয়ে দিচ্ছে ওদেরকে। ডাক্তারে তারপরে পুলিশকে ফোন করছে, পুলিশ আইসে ওদেরকে উঠে নিয়ে গেছে, যে মানে এই যে শয়তানি কাজ করছে, ঠিক আছে। তারপর আমি তো কাজে গেছি, কাজ থেকে আমাকে ফোন করলো, তার বাড়িতে আসলাম, আইসে হসপিটালে গেলাম। যাওয়ার পর দেখতেছি যে এরকম সমস্যা, আমার তো একদম মাথা খারাপ হয়ে গেছে। কি করব, এটা ছোট বাচ্চার উপরে এত বড় একটা অন্যায়, এই অন্যায়টা সাজা ওই যে ডালিম মুদ্দিন আছে এমডি, ও একদম তাড়াতাড়ি ফাঁসি হোক, এটাই আমি সরকারের কাছে, গ্রামবাসী, ভারতবর্ষের, ইন্ডিয়ার কাছে ক্ষমা চাচ্ছি যে ওই মুসলমান বুড়াটার ফাঁসি হোক। পিনাকি শীলের রিপোর্ট। বন্যায় রীতিমতো বিপর্যস্ত ডুয়ার্স। জলস্ফীতি এতটাই বেড়ে যায় যে মানুষের পাশাপাশি বিপন্ন হয়ে পড়ে বন্যপ্রাণ। গন্ডার হরিণ সহ বেশ কিছু বন্যপ্রাণীকে ভেসে যেতে দেখা যায়, যে কারণে ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলোতেও প্রভাব পড়ে। একাধিক বুকিং বাতিল করেন পর্যটকরা। যদিও বর্তমান পরিস্থিতি অনেকটাই বদলেছে, কেননা রবিবারের পর আর বৃষ্টি হয়নি বললেই চলে। সেই সাথে যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত সেতু, কালভার্ট, রাস্তা মেরামত করে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই স্বাভাবিক হয়েছে। বিন্নাগুড়ি নাগরাকাটা 17 নম্বর জাতীয় সড়কের কালীখোলা সেতুর এপ্রোচ রোডের মাটি ধসে গিয়ে যান চলাচল বন্ধ ছিল। গত বুধবার থেকে সেই রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মাঝে 2 দিন বিভিন্ন জায়গায় জঙ্গল সাফারি বন্ধ থাকলেও ইতিমধ্যে বেশ কিছু জায়গায় সাফারি চালু হয়েছে। সেই সাথে ডুয়ার্সের আপার কলাবাড়ির একটি বেসরকারি রিসর্টে
পর্যটকদের জন্য চালু করা হলো টয় ট্রেন। ঢালাই করা রাস্তার উপর দিয়ে এই শীততাপ নিয়ন্ত্রিত এই টয় ট্রেন রিসর্টের বিভিন্ন জায়গায় ঘুরবে। মূলত এই বন্যায় ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলোর যে সেরকম ক্ষয়ক্ষতি হয়নি তাই বোঝাতে চাচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা। তাদের কথায়, ডুয়ার্সে আসুন, এখানকার সৌন্দর্য উপভোগ করুন। অ্যাকচুয়ালি আমাদের এই ডুয়ার্স ফান সিটি অনেকটা এরিয়া নিয়ে, তো এখানে বিভিন্ন পর্যটকের অভিযোগ থাকে যে আমরা এতটা হাঁটতে হয়। তো সেই পর্যটকদের কথাটা মাথায় রেখেই আমরা এর আগে এয়ারপোর্ট করেছিলাম, প্লেন করেছি, এবং এখন টয় ট্রেনটা আজ থেকেই আমরা উদ্বোধন করলাম, যাতে পর্যটকরা এসে হাঁটতে না হয় এতটা, এবং এই ট্রেনে করে, টয় ট্রেনে করে টোটাল আমাদের ডুয়ার্স ফান সিটি ঘুরে দেখতে পারে। এই জন্যই আজকে এটা উদ্বোধন করলাম। একটা বড় প্রাকৃতিক দুর্যোগ গেল, তো কি পরিস্থিতি এখানে আসার রাস্তা বা অবস্থা কি, বা পর্যটন কেন্দ্রগুলোর কি অবস্থা? পর্যটন কেন্দ্রগুলো এই যে দুর্যোগের সময় খুবই অসুবিধার মধ্যে ছিল, কিন্তু এখন টোটাল দুর্যোগটা কাটিয়ে উঠে পর্যটনটা আবার ফিরে আসছে। আবার আমরা নতুন করে সারছি। আমাদের এখানে টোটাল সাইট সিন সব কিছুই খুলে গেছে। আমরাও টয় ট্রেন উদ্বোধন করলাম যাতে পর্যটকদের আরও টানা যায়, সেই জন্যেই। এবং এখানে সম্পূর্ণ স্বাভাবিক, এবং সাইট সিন ফাইট সিন যেখানে যাওয়া হতো এখন সব জায়গায় ওপেন আছে, পর্যটকরা অনায়াসে আসতে পারবে। পর্যটকরা কি আসা শুরু করেছে? হ্যাঁ, পর্যটকরা আসা শুরু করেছে। আরও যে বুকিংগুলো ক্যান্সেল হয়েছিল সেগুলো আবারও রিবুকিং হচ্ছে, এবং নতুন করে বুকিংও আসছে। আমরা আশা করছি পর্যটক শিল্প 2-4 দিনের মধ্যেই ঘুরে দাঁড়াবে। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স-রে, সিটি স্ক্যান, অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসি ইউনিট, আইসি ইউনিট, সিপি ইউনিট, ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো কাটুক। ফিরে এলাম বিরতির পর। নদীর বাঁধ ভেঙে ভেসে গেল একাধিক বাড়ি, রাত কাটছে বাঁধের উপরেই। গত রবিবার সকালে হঠাৎ করেই ভয়াবহ রূপ নেয় জলঢাকা নদী। অবিরাম বৃষ্টির জেরে স্ফীত নদী একাধিক জায়গায় বাঁধ ভেঙে তছনছ করে দেয় আশপাশের এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেদগাড়া। জানা গিয়েছে ওই এলাকায় অন্তত 3টি জায়গায় নদীর বাঁধ ভেঙে মুহূর্তের মধ্যে গ্রাম প্লাবিত হয়। তার মধ্যে সবচেয়ে বড় বিপর্যয় ঘটে তারার বাড়ি এলাকায়, যেখানে প্রায় 50 মিটার বাঁধ ভেঙে ভয়ঙ্কর স্রোতে ভেসে যায় 7টি বাড়ি। জায়গাটি এখন বিশালাকার পুকুরের রূপ নিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত রবিবার সকালে আচমকা বাঁধের একাংশ ভেঙে পড়ে। দেখতে দেখতে ঘূর্ণাবর্তে টেনে নিয়ে যায় বাড়িঘর, ফসল, এমনকি গবাদি পশু পর্যন্ত। অনেক পরিবার কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাঁধের উপর আশ্রয় নিয়েছেন। কারো মাথার উপর নেই ছাদ। ভয়াবহ জলস্রোতে পাকা বাড়িগুলিও ভেঙে পড়েছে, ভেসে গেছে আসবাবপত্র ও জমির ফসল। এলাকায় দেখা গিয়েছে এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপের চিত্র, যেখানে একদিন ছিল কোলাহলপূর্ণ জায়গা, এখন কেবল কাদা, জল এবং ভাঙা দেওয়াল। এমন পরিস্থিতিতে সরকারি সাহায্যের পাশাপাশি বিভিন্ন বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনও এগিয়ে এসেছে দুর্গতদের পাশে। ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিলি চলছে লাগাতার। তবে আশ্রয় সমস্যা এখন সবচেয়ে বড় সংকট। তাঁবু টাঙিয়ে অস্থায়ী ত্রিপল খাটিয়ে বাঁধের উপর রাত কাটাচ্ছেন একাধিক পরিবার। শিশু থেকে বৃদ্ধ সবাই অনিশ্চয়তার মধ্যে দিন গুনছেন। ভুক্তভোগীদের দাবি, প্রশাসন যেন দ্রুত তাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে। পাশাপাশি নদীর বাঁধ পুনর্নির্মাণের কাজ যাতে অবিলম্বে শুরু হয়, সেই আর্জিও জানিয়েছেন স্থানীয়রা। এদিন এলাকায় গিয়ে দেখা গেল প্রশাসনের পক্ষ থেকে বাঁধের ভাঙা অংশের পাশে অস্থায়ী রাস্তা তৈরির কাজ চলছে। এদিকে এই দৃশ্য চোখে দেখতে বিভিন্ন জায়গা থেকেও মানুষজন উপস্থিত হচ্ছেন এলাকায় রয়েছে পুলিশ প্রশাসনও। তবে পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। দ্রুত সব পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।
সেই দিন ঘটনাটা তো আমি সকাল 5টার সময় উঠি, ওঠার পরে দেখি এদিকে নদীর বন্যা। তারপরে নদীতে আমি ওইদিকে গেছি ঘুরতে। কোন নদী? এই জলঢাকা নদী। তারপরে বাড়ি আসার পরে দেখি কিছুক্ষণ পরে বানের উপর দিয়ে জল যাচ্ছিল। তারপরে আমাদের বাড়ির যে ফ্যামিলির যতগুলো লোক ছিল সবাইকে ডাকায় উঠে নিয়ে আসলাম বাঁধের উপরে। মানে উঠার শেষ হয়নি, ওই মুহূর্তেই মানে ব্যাপক হারে জল বেড়ে গেল। তারপরে কোনো রকম করে গরু ছাগল নিয়ে এইখানে উঠে আসি। 10 মিনিটের মধ্যে বাঁধটা এদিকে ভেঙে গেল। আর এইখানে আমাদের মানে 10 মিনিটের মধ্যে যা ঘটনা ঘটছিল আর কি, মানে বাঁচার মতো না এরকম, মানে কোমরে অবধি জল উঠেছিল। তারপরে তো এইভাবে কিছুক্ষণ পরেই যে আমাদের যে পাকার বাড়িগুলো ছিল 60টা বাড়ি, এখানে সব ভেঙে গেল। একের পর পরে সবগুলোই ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে তারপরে আমাদের এইখানে একটু জলটা কমে গেল। তারপরে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম আর কি। হ্যাঁ, বাঁধের উপরেই কোমরে 1 কোমর জল ছিল বাঁধের উপরে। গরু ছাগল সব চলে গেছিল, শুধু মানুষগুলো বাঁচছিলাম না, কিচ্ছু আটকাতে পারিনি, সবগুলো চলে গেছে। আমার দাদার 5টা গরু ছিল, তার মধ্যে একটা ছোট বাছুর, ওইটাই আছে, ওটা কোলে ধরে রাখছি, এটাই কিচ্ছু না। শুধু ওই যেইভাবে মানে যেই পোশাকটা পরেছিল ওইভাবেই আসছিল, আর আদার্স কিচ্ছু নিতে পারিনি আমি। যেমন এই যে হাফ প্যান্টটা ছিল আর একটা আমার গেঞ্জি ছিল, এই শার্টটা না, ভিতরে একটা ছোট গেঞ্জি ছিল, ওইটাই ছিল। এই সমস্যা মানে সরকারের থেকে যা দিল আর কি, কিন্তু খাওয়া ওই যে প্রশাসনের তরফ থেকে এক টাইম খাওয়া দিচ্ছে, সেটা সন্ধ্যাবেলায়, আর বাকি পাবলিক দিচ্ছে। তার মধ্যে এখানে এই যে যতগুলো আমাদের এখানে মেয়ে ছেলে বউ বাচ্চা কাচ্চা যেগুলো আছে, এগুলা এই যে মানে বাথরুম করার যে সমস্যাটা, এটা খুবই সমস্যা আর কি। এখানে বাথরুম করার মানে জায়গা নেই, প্রচুর পাবলিক এদিক সেদিক পুরুষ লোক ঘোরাঘুরি করে, আমরা না এদিক সেদিক যাই। তার মধ্যে কালকের থেকে আমি চান করতে পারি নাই, কি এই এরিয়ার যতগুলো লোক আছে মানে চান করতে পারতেছে না, মানে এখানে জল নাই আর কি। এটার জন্য আমি কমপ্লেন করছিলাম, কিন্তু আজ অবধি হয় নাই আর কি। পানীয় জল হ্যাঁ দিতেছে, পাবলিকগুলো আনতেছে, কেউ বোতল নিয়ে আসতেছে, কেউ ড্রামে নিয়ে আসতেছে, এইভাবে দিতেছে, ওগুলাই চলতেছে আর কি। মানে সেদিন রোববার ছিল, রোববার ওই 6টা থেকে শুরু, 6:30 7টা হ্যাঁ সকাল। বাঁধের দেখলাম যে এদিকে ওদিকে জল যায়, ঠিক আছে এইরকম বানাতে হবে আমার কোনো বিশ্বাস ছিল না থাকার দরুন আমরা কি মানে কিছু মাটি কোনো জায়গায় দেই, সেই জায়গায় আগে যায়। তাই এই বলে আমার কিন্তু কোনো জিনিসপত্র নিয়ে আসতে পারলাম না পালার দরুন একেবারে আমরা কিন্তু মানে লুটি পড়িলাম। তখন ওই গরু বাছুরের সব কিছু বাদ দিয়া আমি কিন্তু ওই তখন বাচ্চাগুলোকে নিয়ে আসলাম। 2টা মেয়ে আসে নাই, ছেলেটাও আসে নাই। এই তখন বান্ধে আসলাম, আর গরুগুলোকে ওদিক ছেড়ে দিলাম। যাবে কি নাই এখন তো দূরে যাইতে হবে মনে হয়। গরু ছিল 60টা, একটা পাইছি, বাকি 6টা পাইলাম। তার মধ্যে তো এগুলা তো জিনিসপত্র তো ভাজন কুজন আরো আছে। বিয়ার আমার উপযুক্ত মেয়ে আছে 2টা, দিব। খাটের সেট আমার ছিল 3টা, সেটাও গেল। খাটের সেট এবং অল্প কিছু সোনা বানাও ছিল, ওই আগামীতে বিয়ে লাগাবো। হ্যাঁ, একটাও নাই। ওর যে জুয়েলারি যে ইয়েটা, ওইটাও পাইলাম না। ঘরের তো সম্পূর্ণ নিয়ে গেছে, পাকা টাক্সার শালের। হ্যাঁ, ঘর ছিল আমার 2টা, একটা ছিল মাটিয়া হাবল, একটা ছিল ওই ফুলওয়াল। হ্যাঁ, সব্যসাচী মজুমদারের রিপোর্ট। আর ফিরে না আসুক ভয়াবহ সেই দিন। দুর্গতি নাশিনী দুর্গার কাছে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা তিস্তা পাড়ের বাসিন্দাদের। দুর্ভোগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জলপাইগুড়ির তিস্তা পাড়। শুরু হয়েছে অকাল দুর্গাপুজো। প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর পরের বৃহস্পতিবার থেকে দুর্গাপুজো করে আসছেন তিস্তা পাড়ের মহারাজ ঘাটের বাসিন্দারা। দিন কয়েক আগেই ভয়াবহ প্লাবনে প্লাবিত হয় গোটা জলপাইগুড়ি এবং তিস্তা পাড় সংলগ্ন অঞ্চল। এই অবস্থায় পুজো আর মেলা হবে কিনা এই নিয়ে সন্দেহ দানা বাঁধে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় শুরু হয়েছে মহারাজ ঘাটের দুর্গাপুজো আর মেলা। তবে এই ভয়াবহ পরিস্থিতি যাতে আর না আসে,
পুজো দেখতে ও মেলায় ঘুরতে এসে মোমবাতি জ্বালিয়ে সেই প্রার্থনাই জানালেন তিস্তাপাড়ের বাসিন্দারা। যেন আগের মতো সবকিছু ঠিকঠাক হয়ে যায়, খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায়, তার জন্য মায়ের কাছে প্রার্থনা করা। প্রতিটা মানুষের জন্য ভালো হয়, আগে সবকিছু ভালো ঠিকঠাক যেন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, একদম। আমরা এই দ্রুত যে একটা দুর্যোগ, এই দুর্যোগটা যাতে কেটে ওঠে, মানে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক, আমরা মায়ের কাছে প্রার্থনা করলাম যে এই তিস্তাপাড়ে যারা আমরা বাসিন্দা বসবাস করছি, যাতে এই দুর্যোগটা কেটে ওঠে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, এই আশা রাখছি মায়ের কাছে। এই পুজোটা করতে পারবেন ভেবেছিলেন আপনারা যে দুর্যোগের মধ্যে পড়েছিলেন? ভাবতে পারিনি, কিন্তু আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম। এত বড় দুর্যোগ, আমরা যার জন্য মায়ের কাছে প্রার্থনা করলাম মম জ্বালিয়ে, যাতে এই দুর্যোগটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং আমরা যাতে স্বাভাবিকভাবে মেলাটা করতে পারি, এটা মায়ের কাছে প্রার্থনা করলাম। খুব কঠিন পরিস্থিতি ছিল, কিন্তু যাই হোক আস্তে আস্তে স্বাভাবিক হওয়াতে তারপরে আমরা পূজাটা শেষের দিকে আমরা ঠিক করলাম। তো সেই অনুপাতে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ এখনো আছে। আমরা চাচ্ছি যে সেটা কাটিয়ে যাতে আমরা স্বাভাবিক আবার ফিরতে পারি। মার কাছে প্রার্থনা করব, মাও যেন আমাদের আশীর্বাদ করে। পিনাকি শীলের রিপোর্ট। বানভাসী অজগর সাপকে কেন্দ্র করে ব্যাপক হুলস্থুল কাণ্ড জলপাইগুড়ির তিস্তাপাড়ে। প্রায় 12 ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপকে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের দিয়াবাড়ি এলাকায় ঘোরাঘুরি করতে দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিবেশ কর্মীরা গিয়ে অজগর সাপটিকে উদ্ধার করেন। এই নিয়ে তিস্তা নদীর পাড় থেকে উদ্ধার হলো 2টি অজগর সাপ। ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই বৈকুণ্ঠপুরের জঙ্গল। রবিবারের বিধ্বংসী বন্যায় জঙ্গল থেকে কোনোভাবে অজগর সাপ জলে ভেসে লোকালয়ে চলে এসেছে, এমনটাই জানিয়েছেন উদ্ধারকারীদের দল। আমাদের কাছে খবর আসে পাহাড়পুর দিয়াবাড়িতে একটা অজগর সাপ ঘুরে বেড়াচ্ছে। আমরা খবর পেয়ে সাথে সাথে সেখানে পৌঁছাই এবং প্রায় 12 ফিট লম্বা 15 কেজি প্রায় ওজনের একটা অজগর সাপ উদ্ধার করি। আমাদের যেটা আইডিয়া, যেটা ওই বানভাসী হিসেবে বন্যার জলেই ভেসে আসছে এবং সাপটা সুস্থ আছে। বন দপ্তরের কাছে আমরা দিয়ে দিব, এরা সারা ব্যবস্থা। এটা কি মানে নদীর আশেপাশে? হ্যাঁ, একদম নদীর বাঁধের পাশেই আমরা পেয়েছি এটাকে, দিয়াবাড়ি এলাকায়। আপনারা কি আশঙ্কা করছেন আরো কি? হ্যাঁ, অবশ্যই 2টা অজগর রেস্কিউ হয়েছে বানভাসী হিসাবে, আর আরও 2-4টা থাকতে পারে। আমরা এলাকার মানুষকে যেমন সচেতন করে এসেছি যে আপনাদের এখানে চোখ কান খোলা রাখবেন, এই ধরনের অজগর দেখলে খবর দিবেন। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দুষ্কৃতী হামলার ঘটনা নিয়ে এবারে মুখ খুললেন বিধায়ক। কিছু এলাকা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল করে রাখা হয়েছে, মন্তব্য শঙ্কর ঘোষের। গরুমারার জঙ্গলে চোরা শিকারীর হানাদারি আশঙ্কা। জঙ্গল এবং সংলগ্ন এলাকা জুড়ে হাই অ্যালার্ট জারি করল বন দপ্তর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।